এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। ইয়াশ, চলো, তোমার মামা তোমাকে ডাকছে। যারা দুজনকে বাধা না দিলেও আচমকাই তার একটা বিষয় মনে পড়ল। এই ইয়াসের টিউশনিটা ছেড়ে দিয়ে সেই তো কৃতিকাকে টিউশনিটা দিয়েছিল। সিরিয়াসলি, সে এই মেয়ের এত বড় উপকার করেছে, তাও নিজের সর্বনাশ করে। যারা দুজনে যাওয়ার পথে আচমকা এগিয়ে গিয়ে তাদের থামায় এবং কৃতিকার উদ্দেশ্যে বলল, কৃতিকা, তোমার সাথে কি কিছু কথা বলতে পারি? কৃতিকা কিছু না বললেও যারা তাকে এক নজরে পরখ করে নেয় এবং পরক্ষণে কিছুটা সংকোচের সাথে আওড়ায়। একটু পার্সোনাল আর কি, সময় হবে? কৃতিকা বুঝতে পারছে না কি করবে। নিশ্চিত উল্টোপাল্টা কিছু বলার জন্যই তাকে থামিয়েছে। কৃতিকা নিজেকে স্বাভাবিক রেখে বলল, বলুন। যারা একবার ইয়াশ কৃতিকাকে দেখে নিয়ে তির্যক হেসে বলল, কংগ্রেচুলেশন, আই থিঙ্ক তুমি সফল হয়েছ। নিমিষেই কৃতিকার কপাল কিছুটা কুঁচকে যায়। নিশ্চিত এই মেয়ে অন্য কিছু বলার জন্য নিষ্পিস করছে, তাই তার এত ভনিতা। কিন্তু কৃতিকা তার কোনো কিছুই শুনতে রাজি নয়। ধন্যবাদ, আমরা তবে আসছি। এই বলেই দুজনে যাওয়ার জন্য পা বাড়ায়। একই সাথে যারা তাদের থামানোর জন্য উদ্বেগ প্রকাশ করে, কিন্তু এরই মধ্যে পাশ হতে আধির এসে আচমকাই ইয়াশ আর তৃতিকার উদ্দেশ্যে বলে, ইয়াশ, তোমার মাম্মার ফোন করছিল, বাড়িতে যেতে হবে। তুমি কি এখন যাবে নাকি? ইয়াশ আধিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর নিষ্পৃহে আওড়ায়। বাবা, দাদিমা চলে গিয়েছে? নিমিষে আধির আর তৃতিকা দুজনে স্তব্ধ হয়ে যায়। তবে আধির পরক্ষণে স্বাভাবিক স্বরে বলল, না, তোমার বাবা চলে গিয়েছে, কিন্তু তোমার দাদিমা এখনো আছে। তুমি কি যাবে? ইয়াশ আলতোভাবে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অন্যদিকে আধির আর কথা না বাড়িয়ে আচমকাই ইয়াশকে কোলে তুলে নেয় এবং অকস্মাৎ তৃতিকার হাত শক্ত করে আঁকড়ে ধরে বলল, দিদি, তুমিও চলো, ফুপি তোমাকে যেতে বলেছে। এই বলেই সে নির্বিকার ভঙ্গিতে লিফটের দিকে এগিয়ে যেতে পা বাড়ায়। কিন্তু আশেপাশের কয়েকজন সহ যারাও বেশ অবাক চাহনিতে তাদের দিকে তাকিয়ে থাকে। এতদিন গোপনে এসব করত, আর এখন সবার সামনেই। যারা বিস্ময়ে কিছু বলতে চেয়েও যেন আর বলতে পারল না। কৃতিকাও স্তব্ধ হয়ে শুধু আধিরের পায়ের সাথে পা মেলাচ্ছে। এরই মধ্যে আবার আধির নিজেই অকস্মাৎ থেমে যায় এবং পাশে ফিরে জারার দিকে তাকিয়ে বলে, মিস জারা, আপনি যা দেখছেন তা টেনে হিচড়ে বড় করার কোনো প্রয়োজন নেই। ইউ অ্যান্ড হাজব্যান্ড ওয়াইফ, সো দ্যাটস নর্মাল। আই হোপ এবার আপনি নিজের কাজগুলোতে যথাযথ মনোযোগ দিতে পারবেন, নয়তো আপনাকে কাজের চেয়ে বেশি আননেসেসারি গসিপ করাতেই বেশি দেখা যায়। আধির সম্পূর্ণ হাসি মুখে এহেন কথা বলে শেষ করলেও জারার বিস্ময় যেন এখনও কাটেনি। সব ছাড়িয়ে মাথায় শুধু এটাই ঘুরছে যে এই মুহূর্তে আধির এটা কি বলল, তারা হাজব্যান্ড ওয়াইফ। যারা ফ্যালফ্যাল করে তৃতিকার নুয়ে থাকা মুখটার দিকে তাকিয়ে রইল। এরই মধ্যে তাদের কথাবার্তা আশেপাশের কয়েকজনও শুনে ফেলেছে। যথারীতি আধির কি যেন ভেবে এবার সবার উদ্দেশ্যে জোর গলায় বলল, অ্যাটেনশন এভরিওয়ান, I would like to share a personal attendance will all of you. আপনারা যাকে মিস তিতিকা তালুকদার হিসাবে চেনেন, তারা আরও একটি বিষয়ে পরিচিত হলো। তিনি আমার স্ত্রী মিসেস তিতিকা রায়ান চৌধুরী, কিন্তু আমাদের বিয়েটা পারিবারিকভাবে খুব ছোট্ট পরিসরে হয়েছে, বিধায় সকলকে এই বিষয়টা জানানো সম্ভব হয়নি। দ্যাটস এজ, বাট অ্যাজ ইয়োর বস, আই স্মল বাট স্পেশাল সেলিব্রেশন will be marriage soon for everyone to celebrate together. রাতের খাওয়া দাওয়ার পর আধির আর কৃতিকা দুজনে গাড়ি রেখে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছে। বেশ খানিকক্ষণ আগেই দুজনে চৌধুরী বাড়ি হতে ফিরেছে। আধির ভেবেছিল দুপুরে দুজনকে ওখানে রেখে সে আবার অফিসে যাবে, কিন্তু বাস্তবে এমন কিছুই হয়নি। আধির চৌধুরী ম্যানশনে যাবার পরও তাকেও এক প্রকার ধরে বেঁধে এই রাত অবধি সেখানে রাখা হয়েছে। অতঃপর রাতের খাবার শেষেই দুজনেই ছাড়া পেয়েছে, কিন্তু কৃতিকার চাওয়া অনুযায়ী আপাতত দুজনে আবারও নির্জন রাস্তা ধরে পায়ে হেঁটে এগোচ্ছে। কৃতিকা আকাশের পানে তাকিয়ে দেখে আবহ তেমন সুবিধার নয়, হয়তো বৃষ্টি নামবে।
কিন্তু তাদের অ্যাপার্টমেন্ট তো বেশ কিছুটা দূরে। মাঝ রাস্তায় এসে ভিজে ভিজে যেতে হবে নাকি? আশেপাশে রিক্সারও তেমন দেখা নেই। অন্যদিকে আধির তার ভাবভঙ্গি লক্ষ্য করে বলল, কি হয়েছে? আকাশের অবস্থা তো তেমন ভালো না দেখছি। এখন বৃষ্টি নামলে কি বিধিকিস্ত্রি হবে বলুন তো? আধির ত্রিতিকাকে এক পলক দেখে নেয়। এখনও সেই সাদা আকাশি রঙের সুতির শাড়ি পরা, চুলের খোপাটা বেশ ঢিলে হয়ে গিয়েছে। তার নিজের অবস্থাও তেমন ভালো নয়। আয়রন করা ডার্ক নেভি ব্লু কোট ও সাদা শার্টটা কেমন এলোমেলো হয়ে আছে। আধির কিছু একটা ভেবে নিয়ে পরক্ষণে নির্বিকার ভঙ্গিতে বলল, কিচ্ছু হবে না, ভিজতে ভিজতে বাসায় ফিরবো। ত্রিতিকা এহেন কথায় আধিরের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলল, বৃষ্টিতে ভিজবেন? আগের বার ঠান্ডা লেগে কি অবস্থা হয়েছিল মনে আছে? মনে থাকবে না কেন? অসুস্থ হয়েছিলাম, পরে আবার সুস্থও হয়েছি। আপনার কি সব বিষয়ে আমার সাথে মশকরা করাটা জরুরি? তা কেন হবে? আর মশকরাইটাই বা করলাম কোথায়? আধিরের এহেন নির্লিপ্ত ভাবভঙ্গিতে ত্রিতিকা কপাল কুঁচকে ভারী শ্বাস ফেলে রুক্ষ স্বরে বলে, আমি আপনার সাথে সিরিয়াসলি কথা বলছি মিস্টার খারুশ। শরীর কোনো হেলাফেলার বিষয় নয়। আপনার বৃষ্টিতে ভেজে অভ্যাস নেই। এমন অসময়ে বৃষ্টিতে ভিজলে নির্ঘাত ভয়ঙ্কর অসুস্থতায় ভুগবেন। আধির মাথাটা খানিকটা পাশে কাত করে ত্রিতিকাকে এক পলক আর চোখে দেখে নেয়। পরক্ষণেই আবার জোরে হাঁটা ধরে নির্বিকার স্বরে বলে, তাতে কি? এখন তুমি ছিলে, এখনো তুমি আছো। আমরা না হয় একটু সামলে নিও, মিস্তে তোকা। আধির নিজের মতো হেঁটে ত্রিতিকাকে রেখে বেশ খানিকটা দূরে চলে গিয়েছে। অন্যদিকে ত্রিতিকা সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আধিরকে পেছন হতে দেখতে দেখতেই আচমকা তার অন্য আরেকটি বিষয় মনে পড়ে, যা আধিরকে এখনও বলা হয়নি। বেশ কিছুক্ষণ আগের ঘটনা। আধির আর ত্রিতিকা বাড়ি হতে বের হওয়ার কিছুক্ষণ পর একটা লোকাল পার্ক এরিয়ার পাশে এলে আধির নিজেদের জন্য আইসক্রিম কিনতে স্টোরে যায়। যথারীতি ত্রিতিকা রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকে, অন্যদিকে আধির ভিড়ের মাঝে মিশে গিয়েছে। চারপাশে সন্ধ্যা নেমে আসায় রাস্তার ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠেছে। একই সাথে চারপাশের মানুষজনের ভিড়ও যেন ক্রমশই বাড়ছে। এরই মধ্যে ত্রিতিকার নজর পড়ে যায় এক পরিচিত ব্যক্তির দিকে। তার থেকে কিছুটা দূরেই সিমরন দাঁড়িয়ে। অনেকদিন পর তার দেখা পেয়ে ত্রিতিকা অনেক বেশি খুশি হলো। সে তার কাছে ছুটে যাবে তার পূর্বেই আচমকা খেয়াল করে সিমরানের কাছে আরও একজন তার পরিচিত ব্যক্তি এসে দাঁড়ালো। ব্যক্তিটি সিমরানকে একটা কোন আইসক্রিম হাতে ধরিয়ে দিতেই সিমরান বিস্তৃত মুচকি হেসে বাহু আঁকড়ে ধরে কাঁধে মাথা ঠেকায়। পরক্ষণেই দুজনে সম্মুখের রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো। অন্যদিকে ত্রিতিকার আর সুযোগই হলো না সিমরানের কাছে গিয়ে দুটো কথা বলার। যদিও ত্রিতিকা নিজ স্থান হতে সবকিছু চুপচাপ দেখতে পারছিল, কিন্তু সিমরান কিংবা তার পরিচিত সেই বিশেষ ব্যক্তি তাকে লক্ষ্য করেনি। তারা দূরে সরে যেতেই নিমিষেই ত্রিতিকা কপাল কুঁচকে আওড়ায়। সিমরান আপুর সাথে আসিফ ভাই? তার মানে এই কাহিনী চলছে এদের ভেতর? তিতি, বৃষ্টির ফোঁটা পড়ছে, এখন এইখানে দাঁড়িয়ে কি করছো? আচমকা আধিরের কণ্ঠস্বরে ত্রিতিকার ধ্যান ভাঙে। আকাশের দিকে তাকাতেই কয়েক ফোঁটা বৃষ্টির জলে জলে তার চোখ মুখ খিচে আসে। সে সামনের দিকে তাকিয়ে দেখে আধির তার অপেক্ষায় দাঁড়িয়ে। সে এক প্রকার দ্রুত পায়ে ছুটে দৌড়ে আধিরের কাছে পৌঁছায়। আরে আস্তে আস্তে। ত্রিতিকার তড়িঘড়িতে আধির তাকে শান্ত হতে বললেও ত্রিতিকা চিন্তিত স্বরে বলল, এখন কি হবে? ছাতা তো নেই। চলো ভিজতে ভিজতে যাই। পাগল নাকি? ঠান্ডা লেগে যাবে আপনার। বেশি কথা না বলে চুপচাপ চলো। আর বৃষ্টিতে ভিজতে তোমার কোনো অসুবিধা হবে কি না তা বলো। ত্রিতিকা আধিরের দৃঢ় অভিব্যক্তিতে বেশ হতাশ হয়। জেদ যখন ধরেছে তখন নিশ্চিত ভিজেই যাবে। তবুও সে কিছুটা নিমজ্জিত স্বরে আওড়ায়, তবে আর কি, আপনার কথাই থাক। এই বলেই ত্রিতিকা নিজ ইচ্ছেতে আধিরের বাহু আঁকড়ে ধরে কাঁধে মাথা ঠেকায়। আধির এতে কিছুটা অবাক হলেও পরক্ষণে নিঃশব্দে বিস্তৃত মুচকি হাসে। অন্যদিকে অসমের বৃষ্টির বেগ ধীরে ধীরে বেড়ে গিয়ে তাদের হালকা ছিটে ফোঁটা দিয়ে ভিজিয়ে দিচ্ছে। তবুও তারা দুজন নির্বিকারে পায়ে পা মিলিয়ে এগিয়ে যায়। আচ্ছা, একটা বিষয়ে কিছু জানার ছিল। ত্রিতিকার কথায় আধির নিস্পৃহে বলল, বলো। আপনার মায়ের সম্পর্কে জানতে আমি বেশ আগ্রহী। ওনার নাম কি ছিল? ইনান চৌধুরী, যদিও তার ব্যর্থ নেম ছিল ফ্রেয়া গ্রেস।
তিনি সম্পূর্ণ বিদেশিনী ছিলেন, তাই না? তবে শ্বশুর বাবার সাথে কিভাবে বিয়েটা হলো? আধির উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকা তৃতিকার দিকে ভ্রু উঁচিয়ে তাকায়। শ্বশুর বাবা? তৃতিকা বিষয়টা খেয়াল করে খানিকের জন্য চুপ রইলেও পরক্ষণে স্বাভাবিক স্বরে বলে, হিসেবে তো তাই হয়। আচ্ছা, আপনি ঘটনা বলুন। আধির মৃদু হেসে বৃষ্টি ঝরা আকাশের পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, বাবা তখন লন্ডনে পড়াশোনা করার জন্য গিয়েছে, আর মম ছিল তার ভার্সিটির জুনিয়র। এরপর দুজনের স্বাভাবিকভাবেই আলাপ হয়। দেন দুজন দুজনকে ভালোবাসে, এরপর সোজা বিয়ে করে। তারপর আপনি দুনিয়ায় আসেন, তাই তো? তৃতিকার এহেন কথায় আধির হেসে ফেলল। ইচ্ছে করে যে মজাটা করে মিটমিট করে হাসছে তা আর বুঝতে বাকি নেই। যথারীতি আধির এবার নিজের দানটা চালার জন্য বলল, আমাদের জন্য একজনের আসা উচিত, তাই না? নিমিষে তৃতিকা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। আধির মৃদু হেসে নিজেকে স্বাভাবিক রাখে। জানতো এসবে তৃতিকা অস্বস্তিতে পড়বে, আর ঠিক এমনটাই হলো। আধির আবারও একই ভঙ্গিতে তড়িঘড়ি করে বলল, চলো চলো দ্রুত বাসায় যাই, ওদের নিয়ে আসার জন্য তো প্ল্যানিং করতে হবে, তাই না? আধির এই বলে তৃতিকা হাট করে এগিয়ে যেতে চাইলেও তৃতিকা একই জায়গায় চুপ হয়ে দাঁড়িয়ে থাকে এবং বেশ ইতস্তত ভঙ্গিতে বলে, দ্রুত যাওয়া যাবে না, আমার পায়ে ব্যথা। তৃতিকার এহেন অভিব্যক্তিতে আধির জোরেই হেসে ফেলে, নিজেকে সামলায়। তার কাছে এসে মাথায় আলতোভাবে টোকা দিয়ে বলল, পাকনি, চলো এবার। কপাল ভালো এখনো জোরে বৃষ্টি নামেনি, নয়তো পুরো কাকবেজা হয়ে বাসায় ফিরতে হবে। কিন্তু কিন্তু কি? চিন্তা নেই, তুমি না চাইলেও কিচ্ছু হবে না। ইউ নো না, আই অ্যাম এ জেন্টেলম্যান। আধির এই বলেই আচমকা তৃতিকার দিকে বাম চোখ মেরে তির্যক হাসে। অমনি তৃতিকার চোখ মুখ কুঁচকে যায়। এই একই কথা সে বাসর রাতেও বলেছিল, তারপর যা হয়েছে তা নতুন করে না বলাই ভালো। নিমিষেই তৃতিকা আধিরের দিকে চোখ ছোট ছোট করে আওড়ায়। আজ তো একটা খারুশ, গিরগিটির চেয়েও কয়েক ধাপ এগিয়েছে, অসভ্য পুরুষ। মনে মনে এসব কথা বললেও মুখে সে আধিরের উদ্দেশ্যে বলল, শুনুন, কাকা কাকি আমাদের একবার গ্রামের বাড়িতে যেতে বলেছে। কিছুদিনের মাঝে আপনার কি সময় হবে ওখানে যাওয়ার? আধির কিছুক্ষণ সময় নিয়ে ভেবেচিন্তে আওড়ায়, ম্যানেজ করে নেব, সমস্যা নেই, যাওয়াই যায়। আধিরের এহেন অভিব্যক্তিতে তৃতিকা বেশ খুশি হলো। এদিকে আধিরে বৃষ্টিতে ভিজতে ভিজতেই রোডের একপাশে কাঠগোলাপ গাছের দেখা পেয়ে সেদিকে চলে যায় এবং একগুচ্ছ কাঠগোলাপ নিয়ে আবারও তৃতিকার দিকে এগিয়ে আসে এবং একটি ফুল ব্যতীত বাকি সবগুলো তৃতিকার হাতে ধরিয়ে দেয় এবং অন্যদিকে তৃতিকার কানের পাশে চুলের মাঝে গুজে দিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে তৃতিকা বিস্তৃত মুচকি হেসে ফুলগুলো হাতে নিয়ে বলল, আপনার কাঠগোলাপ অনেক পছন্দ। আধির তৃতিকার মুগ্ধ নয়নে পলক না ফেলেই বলল, বিষয়টা তা নয়, কিন্তু তোমার সাথে কাঠগোলাপটা কেন যেন একটু বেশিই মানায়। আধির চোখের পলক ফেলছে না দেখে তৃতিকা কিছুটা ইতস্তত বোধ করে, তবুও চুপটি করে একই জায়গায় দাঁড়িয়ে থাকে। এদিকে বৃষ্টির বেগ আচমকাই বেড়ে যায়। আধির এতে নির্বিকার রইলেও তৃতিকা বেশ ভড়কে গিয়ে এলোমেলো পায়ে ছুটতে নিলে আচমকা তার জুতোর ফিতে ছিঁড়ে যায়। অমনি সে হতভম্বের ন্যায় আধিরের দিকে তাকালে আধির বিষয়টা বুঝতে পেরে ভারী শ্বাস ফেলে। এমনিতে ভিজেই গিয়েছে, এখন জোরে বৃষ্টি এলেই বা ক্ষতি কী? অথচ এই মেয়ের পাকনামি কমে না। আধির নির্বিকারে তৃতিকার কাছে এসে নিজের কোটটা খুলে তার মাথায় জড়িয়ে দেয়। অমনি তৃতিকা তীব্র সংকোচের সাথে করুণ স্বরে বলে ওঠে, জুতো ছিঁড়ে গিয়েছে। ভালো হয়েছে, আরও করো পাকনামি। গম্ভীর স্বরে এই বলেই সে আচমকা হাঁটু গেড়ে বসে। তৃতিকার পা হতে জুতো জোড়া খুলে নিজের হাতে নিয়ে নেয় এবং তৃতিকাকে চমকে দিয়ে নিজের কালো রঙের ফরমাল শু খুলে তৃতিকা পায়ের কাছে রেখে পুনরায় দাঁড়িয়ে গিয়ে বলল, এটা পড়ে নাও। পিচঢালা রাস্তা, পায়ে ছোটোখাটো পাথর ময়লা ঢুকে পড়লে সমস্যা। তৃতিকা আধিরের গম্ভীর মুখটার দিকে তাকিয়ে বলল, কিন্তু আপনি? আমার পায়ে মোজা আছে। এই বলে সে তৃতিকার হাত ধরে হাঁটতে শুরু করে। অন্যদিকে তৃতিকা অমন বড় সাইজের শু পরে খটখট শব্দ করে এগিয়ে যেতে লাগলো এবং আধিরের দিকে বেশ ইতস্তত স্বরে বলল, সরি।
আধির তৃতিকার দিকে মুখ ফিরিয়ে গম্ভীর স্বরে বলল, পাকনামিটা কমিয়ে ফেলো। বহুবার বলেছি এই কথা, কিন্তু তুমি শোনোনি। ভবিষ্যতে একবার যদি এই জন্য তোমায় সায়স্তা করতে নিয়েছি, বিশ্বাস করো আমার হাত থেকে আর বাঁচতে পারবে না। আধিরের এহেন হুমকি স্বরূপ কথায় তৃতিকা বেশ উৎসুক স্বরে বলল। এমন কি করবেন আপনি? নিমিষেই আধিরের গাম্ভীর্যতা ফুরিয়ে তীর্যক হেসে ফেলে। এতে তৃতিকা কপাল কুঁচকে আওড়ায়। হাসছেন কেন? এমনিতেই। এদিকে আধির আবারও নিজের মতো হাঁটতে লাগলো। বৃষ্টির বেগ ততই বাড়তে লাগলো। তৃতিকারও আর কথা বাড়ায় না, তবে একা একা আধিরের কোটটাকে নিজের মাথায় ছাতা বানিয়ে যেতে বেশ অস্বস্তি হলো। এটা কেমন স্বার্থপরের মতো কাজকর্ম। এমনিতে দুজনেই ভিজে পুরো চুপসে গিয়েছে, কিন্তু তার সারা রাত বৃষ্টিতে ভিজতে সমস্যা না হলেও আধিরের তো হবে। যথারীতি সে নিজের মাথা হতে কোটটা আধিরের মাথায় দিয়ে আধির বলে উঠল। মাথায় দিতেই আধির বলে উঠল, আরে এটা কি করছো? আমি বললাম তো। চুপ থাকুন আপনি, বেশি বোঝেন সবসময়। কে শোনে কার কথা? আধির নিজের মাথা হতে ভেজা কোটটা সরিয়ে পুনরায় তা গায়ে পড়ে নেয়, যা দেখে তৃতিকা কপাল কুঁচকে বলল, কি আশ্চর্য, আবার ভেজা কোট কেন পরলেন? যা আমার পছন্দ নয় তা আমি কখনো টলারেট করি না। আধিরের গম্ভীর অভিব্যক্তিতে তৃতিকাও বেশ রুক্ষ স্বরে বলল, এত জেদি কেন আপনি? আমি পাকনামি করি আর আপনি বুড়ামি করেন, তাই তো? তৃতিকার কথায় আধির ভ্রুক্ষেপ হিন থেকে পরক্ষণেই বলে, অনেক হয়েছে, বাড়ি চলো। যাচ্ছি তো। রাগ করেছো? না, খালি আজ রাতে জ্বর আসুক না, মেরে ফেলবো একদম। বাপ রে, এইভাবে হুমকি? আপনার কাছ থেকেই তো শিখেছি। যা শেখাবো তা শিখবে না, শিখবে সব উল্টোপাল্টা জিনিস। দুজনে এভাবেই একে অপরকে টুকটাক খোঁচা দেওয়া কথাবার্তা বলে ভিজতে ভিজতে এগিয়ে যায়। এমন পরিস্থিতিতেও এদের এমন হাবভাব সামনাসামনি দেখে হয়তো যে কেউ অবাক হবে। এ পর্যায়ে এসে দুজনেই কিছুক্ষণের জন্য থেমে যায়, তবে পরক্ষণেই আবার তৃতিকা স্বাভাবিক হয়ে বলল, আপনি আশিকি মুভি দেখেছেন? আধের নির্বিকারে গম্ভীর স্বরে উত্তর দেয়। আরে মুভি দেখার সময় নেই। তৃতিকা মুখ ভেঙচে আধিরকে এক পলক বাঁকা নজরে দেখে নিয়ে পুনরায় মুখ ফিরিয়ে নেয়। অন্যদিকে আধির এবার কিছুটা উৎসুক তবে নিরেট কণ্ঠে আবারও তার উদ্দেশ্যে বলল, কেন, ওই মুভি কি আছে? জানি না। আচ্ছা বলো, এবার শুনছি আমি। এখন কেন বলবো আমি? শুরুতে আমার কথা দাম দেননি, ভালো হয়েছে। আহা, রাগ করছো কেন? আমাদের ঝগড়া তো একটু আগেই শেষ হলো, তাই না? কিন্তু আপনি আবার শুরু করেছেন। তৃতিকার হাবভাবে আধির ভারী শ্বাস ফেলে। আচ্ছা সরি, সব দোষ আমার। এখন বলো। তৃতিকা আধিরের দিকে তাকিয়ে বলল, মিথ্যে সরির প্রয়োজন নেই, কারণ একটু দোষ আমারও ছিল। আচ্ছা, এই একটু দোষ মাফ করে দিলাম। এবার বলো, কি বলতে চাইছিলে? বলবো না। এবার তৃতিকার নির্লিপ্ততায় আধির বেশ বিরক্ত হলো। চোখ মুখ কুঁচকে চাপা স্বরে আওড়ায়, আহ মেয়ে, এবার বেশি হচ্ছে কিন্তু। তৃতিকা কোনো কিছু না বলেই আচমকা আধিরের দিকে চেয়ে হেসে ফেলে। অমনি আধির ভ্রু কুঁচকে আওড়ায়, মজা করছিলে? তৃতিকা এবারও কিছু বলে না, বরং হেসে হেসে আওড়ায়, ওই মুভিতে একটা সিন আছে যেখানে রাতে এভাবেই চারপাশে অনেক বৃষ্টি হয় আর নায়ক নায়িকা রাস্তার মাঝে দাঁড়িয়ে অকাজ করে। অকাজ বলতে কি বুঝেছো? আধিরের গম্ভীর উৎসুক কণ্ঠস্বরে তৃতিকা কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলে, মানে ওটাই আর কি। নিমিষেই আধিরের কপাল কিছুটা কুঁচকে যায় এবং সে কিছু একটা ভেবে নিয়ে গম্ভীর স্বরে বলে ওঠে, সিরিয়াসলি? রাস্তার মাঝে এইসব করে? আর তার চেয়ে বড় কথা, এসব ফালতু মুভি তুমিও দেখো? নিমিষে তৃতিকা বিষম খেয়ে ওঠে। হ্যাঁ, এই মুভিতে কিছু উল্টোপাল্টা দৃশ্য রয়েছে, তাই বলে এতটাও ফালতু নয় যেভাবে আধির বলছে। তবে আধিরের ভাবভঙ্গি পরখ করে তৃতিকা কিছু একটা ভাবতেই আবারও বিষম খেয়ে ওঠে এবং এমনি আধিরের বুকের একপাশে আলতোভাবে ঘুষি মেরে বলে, ইস, কত জঘন্য আপনি! অত দূর ভাবতে আপনাকে কে বলেছে? আমি অকাজ বলতে মানে রাস্তায় দাঁড়িয়ে দুজনে বৃষ্টির মাঝে জ্যাকেটের নিচে নিজেদের মুখ ঢেকে চুমু খাই। তৃতিকা এইটুকু কথা বলতেই এত বেশি অস্বস্তি বোধ করছে দেখে আধির বেশ হতাশ হলো। এটা আগেই বললেই তো হতো, নয়তো সে কী সব ভেবে নিয়েছিল।
তৃতিকা মাথা নুইয়ে চুপচাপ হাঁটছে, তবে আচমকা আধির তাকে থামিয়ে দিয়ে বলল, চলো আমরাও করি। কি? অকস্মাৎ আধিরের এহেন কথা শুনে তৃতিকা পাশে ফিরে তার দিকে মুখ তুলে তাকায়। আধির বিস্তৃত হেসে তৃতিকার দিকে তার জুতো জোড়া ধরিয়ে দিয়ে বলল, ধরো এইগুলো। কি করতে চাইছেন আপনি? আধির তৃতিকার প্রশ্নের জবাব না দিয়েই আচমকা নিজের ভেজা কোটটা পুনরায় খুলে নেয়, যা দেখে নিমেষে তৃতিকা কিঞ্চিত ঢোক গেলে। হাবভাব তো সুবিধা ঠেকছে না। এরই মধ্যে আধির আচমকা তৃতিকার কোমর টেনে নিজের সাথে মিশিয়ে দাঁড় করায়। তৃতিকা নিজেকে সামলাতে না পেরে সোজা তার বুকের উপর আছড়ে পড়ে। অনবরত বৃষ্টির তোপে দুজনের চুল বেয়ে পানি এত বেশি ঝরছে যে ঠিকমতো দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকতেও পারছে না। এরই মধ্যে আধির তার কোটটা দিয়ে নিজসহ তৃতিকার মাথায় চড়িয়ে নিজেদের আড়াল করে নেয়। দুটো মুখ অবয়ব সম্পূর্ণ কাছাকাছি এলেই একজনের মুখের বিস্তৃত মুচকি হাসি ফুটে ওঠে ও অন্যজনের মাঝে তৈরি হয় তীব্র সংকোচ। তৃতিকা খানিকটা ভড়কে গিয়েছে আধিরের ভাবভঙ্গিতে। অন্যদিকে আধির তাকে নিজের সাথে আরও শক্তভাবে আঁকড়ে ধরে অদ্ভুত দুষ্টুমির ভঙ্গিতে আওড়ায়। মুভি দেখা হয়নি, কিন্তু এই স্পেশাল সিনটা বেশ মনে ধরেছে। রাত নেমেছে, চারিপাশে বৃষ্টি হচ্ছে, হাতের কাছে পার্সোনাল প্রেমিকা ওরফে পাকনি বউও আছে, আর সাথে আমার মুডও আছে। তবে এত দেরি না করে প্রকৃতিকে সাক্ষী রেখে সুযোগটা লুফেই নেওয়া অতি উত্তম। যেমনি বলা অমনি কাজ। এক মুহূর্ত দেরি না করে আধির তৃতিকার ঘাড়ে গালে হাত রেখে অকস্মাৎ তৃতিকার অধরে অধর মিলিয়ে দেয়, এবং তা অন্য সময়ের চেয়ে যেন একটু বেশি তীব্রভাবে। নিমিষে তৃতিকা আবেশের চোখ বুঝে নেয়। একই সাথে তার হাতে থাকা জুতো জোড়াও কাঠগোলাপের গুচ্ছ ধরে রাখা মুঠো বেশ দৃঢ় হয়। তবে আধির আজ তাকে ছেড়ে দিতে নারাজ, যেন বিশ্বজয় করতে নেমেছে। এক মুহূর্তের জন্য না নিজে দম ফেলছে, না তৃতিকাকে ফেলতে দিচ্ছে। একই সাথে আবার তাদের জন্য যেন বৃষ্টির বেগ আরও তীব্র হয়। এবার যেন সোজা ঝড় আসতে চলেছে। অথচ দুজনের মাঝে যে ঝড় উঠেছে তা যেন এই প্রকৃতির ঝড়ের কাছে নিছকই সামান্য। তৃতিকা হাঁপিয়ে উঠলেও আধির তাকে একদমই ছাড়ে না। দুজনের এই ঘনিষ্ঠ মুহূর্ত ঠিক কতক্ষণ স্থায়ী হয় তা অজানাই রয়ে যায়। কিন্তু আজ আবারও এই দুটো অসম অতৃপ্ত অস্তিত্ব নিজেদের তৃপ্ত করতে মরিয়া। দেখতে দেখতে বেশ কয়েকটি বছর পেরিয়ে গেল। এই ক্ষণস্থায়ী জীবনের পরতে পরতে কত ঋতুর আগমন আর প্রস্থান হলো। কখনো শরতের মেঘে ঢেকে গিয়েছে হৃদয়ের আকাশ, আবার কখনো বসন্তের ফুলে মত্ত হয়েছে সমগ্র অস্তিত্ব। একই সাথে নিঃশব্দে বদলে গিয়েছে অনেক কিছুই। তবু ভালোবাসার সুতাটি রয়ে গেছে অক্ষত, নীরব, অথচ দীপ্ত। আজ ছুটির দিন, কিন্তু তৃতিকার কোনো ছুটি নেই। সকাল সকাল তৃতিকা খাবারের প্লেট হাতে নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। তার সিল্কি চুলের বড়সড় খোপাটাও আলগা হয়ে নুইয়ে পড়েছে। পরনে নীল রঙের সুতি শাড়ি, আঁচলটা কোনো মতে কোমরে পেঁচিয়ে একপাশে গুজে রেখেছে। বিয়ের কিছুদিন পরই আধির তাকে একসাথে 37টা নীল রঙের শাড়ি দিয়েছিল, যার প্রতিটি ছিল বিভিন্ন রকমের ডিজাইন কিংবা রঙের তারতম্যে সজ্জিত। তখন অবশ্য আধিরের বয়সও ছিল 37, কিন্তু কৃতিকা সেবার এতে বেশ অবাক হলেও আধির তাকে খুব স্পষ্টভাবে একটা কথা বলেছিল, যা এখনও তার স্মৃতিতে বেশ স্নিগ্ধতার আস্তরণে আবদ্ধ হয়ে রয়েছে। 37টি বছর আগে শিখিয়েছি মানব জীবন আসলে রঙের শাশ্বত নন্দন, আর তুমি সেই নন্দনের নীল অনুষঙ্গ, যার স্পর্শে আমার প্রতিটি ক্ষয় এক নতুন সৃষ্টির প্রতিচ্ছবি। নীল রং আমার কাছে এক অধরা সমীকরণ, যার সূচনায় তুমি, সমাপ্তিতেও তুমি। তাই এই 37টি শাড়িতে আমি সংখ্যার সীমাকে পবিত্র করতে চেয়েছি, যার প্রতিটি ভাঁজে তোমার উপস্থিতি দূরাকাশে নিভে যাওয়া নীলচে কণাকে অবিনশ্বর দীপ্তিতে পরিণত করবে। এসব স্মৃতির আজ দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু তেতকার খারুশ এখনও সেই খারুশই রয়ে গিয়েছে। তৃতিকাও বদলায়নি একটুও, শুধু বয়সের সাথে সাথে কাঁধে দায়িত্বের পরিমাণটাও খানিক বেড়েছে। বর্তমানে তার চোখে মুখে হতাশা ও কিছুটা বিরক্তির ছাপ।
কত কাজ পড়ে আছে আর এখন তাকে খাবার নিয়ে ছুটতে হচ্ছে এই বিচ্ছুটার পেছনে। বাপটাও যেমন, মেয়েটাও তেমন। কৃতিকার ভাবনা মতে বিষয়টা এমনই। অবশ্য বাপের আস্কারাতেই তো এইটুকু মেয়ের এখনই এই দশা হয়েছে। আধিকা, দাঁড়াও বলছি। সেই 1 ঘন্টা ধরে তোমার পেছন পেছন ছুটছি আমি। এবার কিন্তু আমি সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাব। পুরো চৌধুরী বাড়িতে এভাবেই চিল্লাতে চিল্লাতে ছুটতে হচ্ছে কৃতিকাকে। অন্যদিকে একটা 4 বছরের পিচ্চি বাচ্চা ওরফে বিচ্ছু এদিক সেদিক ইচ্ছে মতো দৌড়াচ্ছে। পরনে তার সাদা রঙের গাউন, মাথার 1 আঙ্গুল সমান ডার্ক ব্রাউন কালারের চুলগুলো 4 থেকে 5টা ঝুঁটি করে তাল গাছের মতো করে বাঁধা। তবে বাচ্চা মেয়েটির চালচলনে যে চঞ্চলতা, টোল পড়া ফর্সা গালে যে উচ্ছ্বাস ও প্রাণখোলা হাসি ফুটে উঠেছে, তা নিতান্তই মনোমুগ্ধকর, চমৎকার। আধিকা ইনান চৌধুরী, মিস্টার খারুস আর মিসেস তেতোকা ভালোবাসার অস্তিত্বে গড়া এক নতুন প্রাণ সে। দুজনের ভালোবাসায় সে তার মায়ের গর্ভে আসে আজ থেকে 5 বছর পূর্বে। আধির আর তৃতিকা সেবার তৃতিকার গ্রামের বাড়িতে গিয়েছিল। তখন তৃতিকার জমিজমা সহ বাদবাকি সম্পত্তি সে তার নিজ ইচ্ছেতেই তার বড় কাকা কাকি এবং কিছুটা অংশ বাদবাকি চাচাদের মাঝে ভাগাভাগি করে দিয়ে আসে। এতে আধিরও তাকে পুরোদমে সাপোর্ট দেয়, কিন্তু ফেরার সময় গর্ভে নিয়ে আসে তাদের ভালোবাসার নতুন অস্তিত্বকে। আধিকা ইনান মায়ের কাছে ভীষণ দুষ্টু বলে পরিচিত হলেও বাবার জন্য সেই সব কিছু। এক কথায় আধির তাকে তার নিজের জীবনের চেয়েও বহু গুণ ভালোবাসে। যথারীতি আধির ও তৃতিকার নামে যোজন বিয়োজন করে তাদের এই নতুন অস্তিত্বের নাম রাখা হয়েছে আধিকা, এবং আধিরের মায়ের নামের সাথে মিলিয়ে হয়েছে আধিকা ইনান চৌধুরী। কেননা আধির সহ অনেকেই মনে করে সে দেখতে নাকি একদমই আধিরের মা ইনান চৌধুরীর মতোই। আধিকা শুধু তার বাবা নয়, বরং এই চৌধুরী বাড়ির সকলেরই অত্যন্ত প্রিয় একজন সদস্য। যথারীতি সে তার মায়ের কাছেও অনেক বেশি প্রিয়। কিন্তু তাতে কি, তার মা তো খাঁটি বাঙালি। তার মা তো এত দুষ্টু মেয়ের কাছে তো আর এই বাঙালি মা সহজেই তার ভালোবাসা বহিঃপ্রকাশ করবে না। কিন্তু এই নিয়ে তৃতিকা কারো কাছে কিছু বলতেও পারে না, বিশেষ করে আধিরের কাছে। মেয়ে ইনানের অতিরিক্ত চঞ্চলতা পাকনামের জন্য যখনই তৃতিকা কিছু বলতে যায়, অমনি আধির তার মুখের উপর বলে দেয়, এতে আমার মেয়ের কোনো দোষ নেই, সব দোষ তোমার। আয়নার সামনে গিয়ে একবার নিজেকে দেখো, তুমি কি পাকনামি করে আমায় জীবনে কম জ্বালিয়েছো? শেষ। এমনই এক কথায় দুই কথায় পরক্ষণে শুরু হয়ে যায় দুজনের তুমুল ঝগড়া। বাড়িতে এতগুলো মানুষ থেকেও আর তখন কোনো কাজ হয় না। তাদের এত বছরের এই দাম্পত্য জীবনে সবচেয়ে বড় যে পরিবর্তন এসেছে তা হলো হুটহাট যখন তখন দুজনের ঝগড়া লেগে যাওয়া। যেই মুহূর্তে তাদের মধ্যে এই অসম বয়সের কোনো বালাই থাকে না। কে কত ছোট কিংবা কে কত বড় এসব দেখার বিষয় নয়। তুমুল এক ঝগড়া শেষে দুজনেই মুখ গোমড়া করে বসে থাকে। এমনকি কেউ কারোর সাথে ঠিকমতো কথাও বলে না। কিন্তু এর চেয়েও বেশি অবাক করার বিষয় হলো, যখনই খাওয়ার সময় হয় তখন আধিকা সহ আধিরকেও তৃতিকার নিজ হাতে খাইয়ে দিতে হয়। অথচ খাবার খাওয়ার পুরোটা সময় কেউই কারোর দিকে ঠিকমতো ফিরেও তাকায় না, আর না একটা কথা বলে। এবং তাদের এই মান অভিমানের খেলা শেষ হয় ঠিক সন্ধ্যার পর। রাতের খাবারের পর আধির সর্বদা উৎসুক করে। অন্যদিকে তৃতিকাও যতই ভাব ধরে থাকুক না কেন, শেষে গিয়ে আধিরের কাছেই ঘেঁষে বসে। অতঃপর বিয়ের রাতে তৃতিকার চাওয়া অনুযায়ী কথা রাখতে দুজনে প্রতিবারের মতো বেরিয়ে পড়ে নির্জন রাস্তায় হাঁটতে। এভাবেই বেশ সুখে শান্তিতে মান অভিমান নিয়েই দুজনের জীবন কাটছে। আধিকাকে সবাই বোঝানোর চেষ্টা করছে। বাড়িতে ঈশানী হাফসা দুজনেই রয়েছে, ইয়াসও রয়েছে, তবে সে বর্তমানে তার নিজের ঘরে। অন্যদিকে আধিকা কারো কথা শুনে না। কথা না শুনে সোজা তার বাবার কাছে যাওয়ার জন্য ছুটল। ওখানে গেলেই মায়ের হাত থেকে বাঁচতে পারবে। আধির জানালার পাশেই চেয়ারে পায়ের উপর পা তুলে বসে গাম্ভীর্যের সহিত নিউজ পেপার পড়ছে। পরনে তার সাদা রঙের পাঞ্জাবি। বয়স বেড়ে কবে সেই 40 পেরিয়েছে, তবুও যেন গম্ভীর মুখ আধির রায়ন চৌধুরী সৌন্দর্যের দিক হতে একই রয়ে গিয়েছে। রাস্তাঘাটে চলতে ফিরতে এখনও হাঁটুর বয়সী মেয়েদের বিশেষ নজরে পড়তে হয়। আধির তার নিজের ধ্যানে মগ্ন রয়েছে, তবে আচমকা কারো কণ্ঠস্বরে তার ধ্যান ভাঙে। পেপারটা ভাঁজ করে গুছিয়ে রাখছে এমন মুহূর্তেই অকস্মাৎ আধিকা রুমের ভেতরে
দৌড়ে প্রবেশ করে চিল্লিয়ে বলে ওঠে। পাপা, বাঁচাও আমাকে। এই বলে সে সোজা আধিরের কোলে চড়ে তাকে জাপটে জড়িয়ে ধরে। আধির তাকে দু হাতে নিজের সাথে আগলে জড়িয়ে ধরে বলে, ইনান, কি হয়েছে মা? আবার মাম্মাম তোমাকে বকা দিয়েছে? আধিরের অভিব্যক্তিতে আধিকা আরও বেশি আহ্লাদী হয়ে ওঠে। বাবার বুক হতে মাথা তুলে মাথা ঝাঁকিয়ে ঠোঁট উল্টে আওড়ায়। কিন্তু তুমি এখন কি করছো যার কারণে তোমার মা এত রেগে গিয়েছে? আধিরের উৎসুক দৃষ্টিতে আধিকা তার চোখে চোখ মিলিয়ে নিজের ছোট্ট ছোট্ট হাত দিয়ে আধিরের গাল দুটো আগলে চেপে ধরে বলে, বিশ্বাস করো পাপা, আমি কিচ্ছু করিনি। মমি তো শুধু শুধু। আধিকা, কোথায় তুমি? কি ভেবেছো বাপের কাছে গেলে আমার হাত থেকে ছাড় পাবে? তুমি যদি আমার কথা না শুনেছো তবে... তৃতিকা বেশ ক্ষিপ্ত হয়ে রুমের ভেতরে প্রবেশ করে। হাতে এখনও তার মাখানো খাবারের প্লেট। অন্যদিকে আধিকা তৃতিকার কথায় চমকে ওঠে। পুনরায় আধিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, পাপা, কিছু করো। আধির মাথা তুলে তৃতিকাকে দেখে। তার হাবভাবে নিমিষেই কপাল কুঁচকে ফেলে। তবে সে কিছু বলার আগেই তৃতিকা তাদের কাছে এগিয়ে এসে জোর গলায় বলে, এদিকে এসো বলছি। আজ পুরোটা না খেলে দেখো আমি তোমার কি করি। না মমি, আমি খাবো না এগুলো। আবার মমি? কিসের মমি? বলেছি না আমাকে সোজা মা বলে ডাকবে। আহ, বাচ্চা তো, এই নিয়ে এত রাগ করছো কেন? তৃতিকা আধিকা হতে নজর সরিয়ে আধিরের দিকে তাকিয়ে জোর গলায় বলে ওঠে, তো কি করব? কতবার নিষেধ করেছি আমাকে এসব উল্টাপাল্টা নামে না ডাকতে। আমার কি ডজন ডজন বাচ্চা আছে? আল্লাহর রহমতে একটা জুটেছে, তাও জীবনে মা বলতে চায় না। সে কি বলে মমি। তো সমস্যা কি? এতে খারাপ কি আছে? আধিরের নির্লিপ্ততায় তৃতিকা দাঁতে দাঁত পিষে বলে, মাকে মমি কেন বলবে? মা বলতে সমস্যা কোথায়? আমাকে দেখে কোন দিন থেকে ফ্রাউনের মরানাতনি মনে হয়? আধির আর কিছু না বলে ভারী শ্বাস ফেলে। অন্যদিকে তৃতিকা আবারও বলতে লাগলো, আপনার মেয়েকে এবার কিছু শিখান। এত আশকারা দিয়ে দিয়ে ওকে এখনই পুরো বিগড়ে দিয়েছেন। এইটুকু মেয়ে আমার একটুও কথা শোনে না। আধির তার ইনানের দিকে এক পলক চেয়ে মুচকি হেসে তার কপালের উপর ছড়িয়ে থাকা চুলগুলো ঠিক করে দিতে লাগলো। একই সাথে তৃতিকার উদ্দেশ্যে শান্ত গম্ভীর স্বরে বলল, আমি কতবার বলেছি এই সব বিষয় আমার মেয়েকে দোষারোপ করার আগে নিজে একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করে দেখবে। তুমিও আমাকে কম জ্বালাওনি। আমার 10টা কথার মাঝে 9টাই তুমি ঠিকমতো শুনতে চাও না। তোমার জীবনের ঘাটতারামি আর পাকনামি তো একদিনও কমেনি। নিমিষে তৃতিকা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। দাঁতে দাঁত চেপে আধিরের দিকে স্তব্ধ নয়নে চেয়ে থাকে। পরক্ষণে নিজেকে কিছুটা সামলে নিয়ে বলে, তাই বলে মেয়ের সামনে আপনাকে এসব বলতে হবে? সত্যি বলতে সমস্যা কি? আমি আপনাকে অনেক জ্বালাই, তাই না? আমাকে নিশ্চয়ই আপনার অনেক বিরক্ত লাগে। অকস্মাৎ তৃতিকা ভাঙা গলায় আধির নিজেও থমকায়। তবুও নিজের ভাব গম্ভীর্য ঠিক রেখে বলে, ছুটির দিন, এখন তো এইসব কথা তোলার কোনো মানেই নেই। না না, আপনি বলুন প্লিজ। সত্যি আমি অনেক বিরক্তকর, তাই না? তৃতিকার ভেজা কণ্ঠস্বর আর চোখের কোণায় চিকচিক করতে থাকা অশ্রু জলে আধির ভারী শ্বাস ফেলে বলল, কাঁদছো কেন? আমি মোটেও কাঁদছি না। উত্তর দিন, নয়তো সব কিছু ছেড়ে চলে যাব আমি। সব সময় তো বলো চলে যাবে, এখন যখন ইচ্ছে তবে চলে যাও। তবে যাওয়ার আগে আমার কাপড়গুলো ধুয়ে দিয়ে যেও। আধিরের এহে নির্লিপ্ততায় তৃতিকা পুনরায় স্তব্ধ হয়। দাঁতে দাঁত চেপে নিজের কান্না থামায়। রাগে শরীর জ্বলছে তার। হাত থেকে প্লেটটা ছুঁড়ে ফেলে জোর গলায় চাপা স্বরে বলে, নিজেও মরবো, আপনাকেও মারবো। আমাকে কি আপনি নিজের কাজের লোক ভাবেন? দেখো, যেটা ভালো বোঝো। তৃতিকা জোরে জোরে শ্বাস ফেলে। আঁচলটা কোমরে ভাঁজ থেকে খুলে এক প্রকার তেড়ে এসে পুনরায় রুম হতে চলে যেতে যেতে বলতে লাগলো, এই তৃতিকা বলে আপনার মতো ইন্টারন্যাশনাল খারুশ গিরগিটি বজ্জাত আইটেমটাকে এতদিন সহ্য করেছি। 5টা বছর গুনে গুনে আপনার সংসার করেছি। অন্য কেউ হলে দেখে নিতেন, 2 দিনও টিকতো না। অবশ্য দেখার কি আছে, আপনি বুড়ো হওয়ার পরও বিয়ে কেন করেননি এটার আসল কারণ কি আমি জানি না ভেবেছেন? আপনি খুব ভালো করেই জানতেন আপনার মতো খারুশকে এই তেতোকা ছাড়া আর কেউ সামলাতে পারবেন না।
আর যখনই আমার মতো ভোলাভালাটা দেখা পেলেন অমনি কবজা করে নিলেন আমায়। যতই আমাকে তেতো ভেবে তেতোকা তেতোকা করেন না কেন সব বুঝি আমি, কিন্তু আর না। আপনি এই যে আজ সরাসরি বললেন না চলে যেতে, বিশ্বাস করেন আমি মরে গেলেও আর কখনো আসবো না, কাল সকালেই চলে যাব আমি। তৃতিকা একরাশ আক্ষেপ ও ক্ষিপ্ততা নিয়ে এক প্রকার চোখের জল ফেলে রুম থেকে বেরিয়ে গেল। অন্যদিকে আধির তার যাওয়ার পানে চেয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল। আধিকাও তার দিকে মন খারাপ করে ঠোঁট উল্টে আওড়ায়, মমি তো তোমার উপর রাগ করেছে পাপা। আধির নিজের মেয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মৃদু হাসে, যেন এসবে তার কিছুই আসে যায় না। সকলেই দুপুরে খাবারের জন্য ডাইনিংয়ে একত্র হয়ে বসেছে, তবে আধির এখনও আসেনি। টেবিলের মধ্যিখানে থাকা আধিরের জন্য সুনির্দিষ্ট প্রধান চেয়ারের পাশেই বসে আছে ছোট্ট আধিকা ইনান। এদিকে তৃতিকার ভাবগম্ভীর্য বেশ রুক্ষ, গম্ভীর মুখ হয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে। আধিরের আসার আগেই সে সবাইকে খাবার বেড়ে দেওয়া শুরু করেছে, যা দেখে ঈশানী বা হাফসা কিছু বলার আগেই আধিকা তার মায়ের উদ্দেশ্যে বলল, মম্মি, পাপা কি আসবে না? তৃতিকা কোনো জবাব দেয় না। সবাই তার নিশ্চুপ গম্ভীরতা স্পষ্টভাবে বুঝে যায় আজও দুজনের মাঝে ঝামেলা হয়েছে। সকালবেলায় কিছুটা চেঁচামেচিও শুনেছে, তবে এতে তারা কোনো দুশ্চিন্তা করে না। দুশ্চিন্তা না করে উল্টো মিটমিট করে হাসল। তারা এতদিনে এসবের সাথে ভালোই অভ্যস্ত হয়ে গিয়েছে। এরই মধ্যে তৃতিকা ব্যতীত সকলের নজর পড়ে আধিরের দিকে। সে ডাইনিংয়ের সামনে দিয়ে সোজা দোতলার দিকে যাচ্ছে। খাবার খেতে না আসায় হাফসা তার উদ্দেশ্যে বলল, অধীর, ওদিকে কোথায় যাচ্ছ? খাবার খাবে না? আধির পাশে ফিরে তাকায়। সকলের উৎসুক দৃষ্টির মাঝে গম্ভীর মুখ তৃতিকাকে নিজের কাজে ব্যস্ত দেখায় সে ভারী শ্বাস ফেলে, অতঃপর চোয়াল শক্ত করে আওড়ায়, খাবো না, আমি খিদে নেই। এই বলে সে দোতলায় চলে যায়। বাবা খাবে না দেখে আধিকাও চুপচাপ বসে থাকতে পারে না। তার রাগী মায়ের দিকে মিনমিন করে তাকিয়ে বলল, মম্মি, আমিও খাবো না। নিমিষেই তৃতিকা তার দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, এখান থেকে সব খাবার শেষ না করে যদি এক পাও। তৃতিকার কথা আর শেষ হয় না। আধিকা চেয়ার থেকে লাফ দিয়ে সোজা দৌড়ে দোতলার দিকে এগিয়ে যায় এবং জোরে জোরে বলতে থাকে, পাপা না খেলে আমিও খাবো না। তৃতিকা ক্ষিপ্ত নজরে দোতলার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে হাফসার ঈশানী ওদের কাণ্ডে চুপটি করে বসে থাকে। তৃতিকার অবস্থা দেখে ঈশানী তার উদ্দেশ্যে মিষ্টি হেসে বলল, তৃতিকা, বাচ্চা মানুষ, একটু তালবাহানা করবেই, তুমি বরং একটু বেশি করেই খাবার নিয়ে ওপরে যাও তো। তৃতিকা সকলের দিকে স্বাভাবিক নজরে তাকায়। এখানে ইয়াসই একমাত্র সম্পূর্ণ স্বাভাবিকভাবে নির্বিকার ভঙ্গিতে খেয়ে যাচ্ছে। আশেপাশে কি হচ্ছে তাতে তার কোনো ধ্যান নেই। খাওয়া শেষ হতেই সোজা তার নিজের রুমে চলে যাবে। তবে বাকিদের দেখে তৃতিকা ভারী শ্বাস ফেলে কিছু একটা ভেবে নিয়ে বেশ খানিকটা খাবার প্লেটে সাজিয়ে সোজা দোতলায় চলে যায়। রুমে গিয়ে দেখে বাপ আর মেয়ে বিছানায় একই ভঙ্গিতে বসে রয়েছে। একজনের হাতে ফোন, আরেকজনের হাতে আইপ্যাড। তৃতিকা একটা কথাও না বলে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। আশ্চর্যজনকভাবে আধিকা আর এখন নিজের মাকে দেখে ভয়ও পায় না। অন্যদিকে তৃতিকা চুপচাপ সেই একাই গম্ভীর্যের সাথে খাবার মাখিয়ে প্রথমে আধিকার মুখের সামনে ধরে। আধিকা চুপচাপ নিজের আইপ্যাডটা সরিয়ে রেখে খাবারটা মুখে নেয়। অতঃপর তৃতিকা আরও একটা বড়সড় লোকমা পাকিয়ে আধিরের দিকে না তাকিয়ে তার মুখের সামনে ধরল। আধিরও নিজের ফোন স্ক্রল করতে করতেই খাবারটা মুখে নেয়। এভাবে তৃতিকা একবার আধিকাকে খাওয়াইতো, একবার আধিরকে। কিন্তু পুরো সময়টাই কেউই কারোর দিকে ঠিকমতো ফিরেও তাকায় না। সেখানে কথা বলাটা উজ্জ্বই থেকে যায়। তবে আধিকা বিষয়টাতে খুব মজা পায়। সে আর চোখে একবার বাবাকে তো একবার মায়ের ভাবগম্ভীর্য পর্যবেক্ষণ করে আর মিটমিট করে হাসতে থাকে। ইয়াস তার নিজের রুমে বইপত্র নিয়ে পড়াশোনা করতে প্রচণ্ড ব্যস্ত। একসময় অত্যাধিক দুষ্টু ও অতিরিক্ত কথা বলা সেই বাচ্চা ইয়াস আর আজকের ইয়াসের মাঝে আকাশ পাতাল তফাৎ। 5 বছর আগেও সে বেশ গুলুমুলু আকৃতির ছিল। সব রকমের খাবারের সাথে সাথে বিভিন্ন রকমের মিষ্টি ছিল তার খুব প্রিয়। অথচ এখন সবই যেন সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে গিয়েছে। বাচাল ছেলেটা হয়েছে এখন কঠিন রকমের গম্ভীর। প্রয়োজন ছাড়া কারো সাথে একটার চেয়ে দুটো কথা বলে না।
পড়াশোনার বাহানা দিতে থাকায় ইয়াসের পুরো সময় কাটে এখন বই আর পড়াশোনায় বাহানা দিতে থাকা ইয়াসের পুরো সময় কাটে এখন বই আর বিভিন্ন ভাবনার মাঝে। শরীর স্বাস্থ্য বেশ সুঠাম হয়েছে, মাথা ভর্তি ঝাঁকড়া চুলের বাহার, দেখতেও এখন নিতান্তই সুদর্শন। ইয়াস প্রতিদিনের মতো এই বিকেল বেলাতেও পড়াশোনা করছে, কিন্তু তার পড়াশোনায় বাগড়া দিয়ে আচমকা রুমের ভেতর ইনান প্রবেশ করে। আধিকাকে আধিরের মতো ইয়াসও ইনান বলেই ডাকে। তার মতে এই নামে ওকে বেশি ভালো লাগে। ইনান ইয়াসের কাছে এসে একদম তার গা ঘেঁষে চুপটি করে দাঁড়ায়। যদিও সে চুপচাপ থাকার মতো মেয়ে না, ইয়াস তার দিকে চেয়ে স্বাভাবিক ভঙ্গিতে এক পলক দেখে নিয়ে পুনরায় বইয়ে নজর দেয়। ইনান এতে কিছুটা বিরক্ত হয়ে পরক্ষণে স্বাভাবিক হয়ে বলল, ভাইয়া পড়াশোনা করছো? ইনানের কথাবার্তায় এখনও টুকটাক সমস্যা হয়। সকল শব্দ স্পষ্ট কিংবা সঠিকভাবে উচ্চারণ হয় না, তবে তা মাঝে মধ্যে এমনিতে সে ভালোই কথা বলে। ইনানের কথা ইয়াস শুধু মাথা নেড়ে বলে, হুম। তুমি আমার সাথে খেলবে? না, আমার পড়া বাকি। ইয়াসের নির্লিপ্ত অভিব্যক্তিতে ইনান বিরক্ত হলো। এত কিসের পড়া? কই, তাকে তো এসব পড়তে হয় না। তার পাপা বলেছে আগামী বছর স্কুলে ভর্তি করে দেবে, কিন্তু সাথে এও বলেছে ওখানে পড়াশোনা অনেক সোজা, তাই যেন সে কোনো চিন্তা না করে। তাহলে এই ইয়াস কেন সারাদিন পড়াশোনা নিয়ে পড়ে থাকে? যথারীতি ইনান বেশ রাগান্বিত স্বরে বলে, থাকো তুমি, আমি পাপার কাছে চলে গেলাম। এই বলেই সে রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু তার পাশ দিয়ে ততক্ষণে তৃতিকা রুমের ভেতর প্রবেশ করে। মেয়েকে এখান থেকে বের হতে দেখে তার কপাল খানিকটা কুঁচকে যায়। সে রুমে এসে দেখে ইয়াস পড়াশোনা করছে। সে তার কাছে এগিয়ে গিয়ে বলল, ও কি তোমায় বিরক্ত করতে এসেছিল? আচমকা তৃতিকাকে এখানে দেখে ইয়াস কিছুটা খুশি হলো, তবে তা তার গাম্ভীর্যতার মাঝে প্রকাশ পায় না। সে তৃতিকার উদ্দেশ্যে স্বাভাবিক স্বরে বলে, না। তৃতিকা আর কথা বাড়ায় না, ইয়াসের ঝাঁকড়া চুলে হাত বুলিয়ে দিয়ে মিষ্টি হেসে বলল, লক্ষ্মী বাবাটা কত সুন্দর পড়াশোনা করছে। ইয়াস কিছু বলে না, সে শুষ্ক হাসে। অন্যদিকে তৃতিকা কিছুটা সময় ইয়াসকে পরক্ষণে ভেবে নিয়ে বলল, তুমি হঠাৎ এত গম্ভীর কেন হয়ে গেলে তা আমি আজও বুঝতে পারলাম না। আগে কত সুন্দর হাসতে, মজার মজার কথা বলতে। এত তাড়াতাড়ি বড় হওয়ার কি কোনো দরকার ছিল? তৃতিকার হাসি মুখটার দিকে তাকিয়ে ইয়াস শুষ্ক হেসে বলে, বড় হয়ে গিয়েছি আমি, তাই না? তা তো হয়েছই, সাথে বেশ বিজ্ঞ। ইয়াস মৃদু হাসে। তার হাসির পেছনে যেন কিছু লুকিয়ে আছে। সে তৃতিকাকে কিছু একটা বলতে চায়, কিন্তু বলতে পারছে না। অন্যদিকে তৃতিকা তার সময় নষ্ট করতে চায় না, কিছুটা আবেগী হয়ে তার উদ্দেশ্যে বলল, আমি চলে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো, ঠিক আছে? ইয়াস কপাল কুঁচকে বলে, কোথায় যাবে তুমি? জানি না, কিন্তু তোমার ওই মামু বলেছে যেন আমি চলে যাই, তাই আর আমি থাকবো না এখানে। তৃতিকার ক্ষিপ্ত স্বরে ইয়াস নিঃশব্দে হেসে ফেলে এবং তার হাসিতে তৃতিকা কপাল কুঁচকে বলল, হাসছো কেন? আমি জানি তুমি কখনই যাবে না। তুমিও এমনটাই ভাবো? তা নয় তো। আচ্ছা, তুমি কি সত্যি চলে যাবে? বিশ্বাস না হলে দেখে নিও। ইয়াস কিছু একটা ভেবে নিয়ে বলল, তাহলে আমাকেও নিয়ে যাও। তুমি কেন যেতে চাও? তৃতিকা উৎসুক দৃষ্টিতে ইয়াস নির্বিকারে আওড়ায়, আমার এখানে আর ভালো লাগে না। আই জাস্ট ওয়ান্ট টু লিভ ফ্রম হেয়ার। রাতে খাওয়া দাওয়া সন্ধ্যার মাঝেই শেষ। বাড়ির ছেলে বাড়িতে এসে থাকছে। বেশ কয়েক বছর হলো যথারীতি এই সময়টুকুতে বাড়ির নিয়মকানুনে বেশ পরিবর্তনও এসেছে। ফলেছে আধিরের কর্তৃত্বপরায়ণ আচরণ। তার মাঝে আধিরের ইচ্ছে অনুযায়ী রাতের খাবার সন্ধ্যাতেই এখন সকলে খেয়ে নেয়। অতপর আধির আর তৃতিকা কিছুক্ষণ পর রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়ে। গতকালও গিয়েছিল দুজনে। মাঝে মধ্যে তাদের সাথে আধিকা কিংবা ইয়াসও যায়, কিন্তু আজ কি হবে তাই ভাবছে আধির। রাতের খাবার সে সকলের সাথেই খেয়েছে। তৃতিকাও চুপচাপ টেবিলের এক কোণায় বসে খাবার সেরেছে, আবার আগেই রুমে চলে এসেছে। কিন্তু আধির রুমে প্রবেশ করতেই বুঝল আবহ তেমন ভালো না। তৃতিকা তাকে দেখেও না দেখার ভান করে বিছানার উপর লাগেজ রেখে তাতে নিজের জামা কাপড় ভরতে ব্যস্ত সে।
তার এসব কাজকর্মে আধির বিষম খায়। মনে মনে আওড়ায়, এ তো দেখি পুরো সিরিয়াস হয়ে আছে। আধির দাঁতে দাঁত চেপে বেশ দ্বিধা দ্বন্দ্ব নিয়ে তৃতিকার কাছে এগিয়ে যায়। আলগোছে তার কানের কাছে ফিসফিসিয়ে বলে, তৃতি, শুনছো? তৃতিকা কোনো জবাব দেয় না। আধির তার কাছে আসতেই সে লাগেজ হতে সরে সোজা আলমারির দিকে এগিয়ে যায়। সেখান থেকে জামা কাপড় বের করতে থাকে। আধির পুনরায় তার কাছে গিয়ে গা ঘেঁষে দাঁড়ায়। তৃতিকা ক্ষণিকের জন্য থামকালেও অগ্নি শিখার ন্যায় ফুঁসতে থাকে। বেশি রেগে আছো? তৃতিকা কোনো জবাব দেয় না। আধির আলগোছে তার পিঠের একাংশে উন্মুক্ত জায়গাটুকুতে আলতো হাতে ছুঁয়ে দিতে না দিতেই তৃতিকা চোখ রাঙিয়ে তার দিকে ফিরে তাকায়। কি চান আপনি? আমার মেরে ফেলতে চান? ছি ছি, তুমি মরে গেলে আমি কি করে বাঁচবো? তৃতিকা আবারও নিশ্চুপ থেকে মুখ ফিরিয়ে নিজের কাজে মনোযোগী হয়। অন্যদিকে আধির তার উদ্দেশ্যে আবারও নির্বিকারে বলল, ব্যাগ গোছাচ্ছ, কোথায় যাবে? জাহান্নামে। তার কথায় নিঃশব্দে হেসে ফেলে। পরক্ষণে আধির নিজেকে সামলে নেয়। আমাকেও নিয়ে যাও। আপনি কেন ওখানে যাবেন? আপনার জায়গা তো জান্নাতে। ওখানে গিয়ে হুরদের সাথে নাচানাচি করবেন। আমি তো ভালো না। আর যাই হোক, ওখানে অন্তত আমার মতো বিরক্তিকর অসহ্যকর কেউ থাকবে না। হ্যাঁ, তা ঠিক। আধিরের এহেন নির্লিপ্ত অভিব্যক্তিতে তৃতিকা বিস্ময়ের নজরে তার দিকে ফিরে তাকায়। চোখ বেয়ে তার অজান্তেই জল গড়িয়ে পড়ে। আধিরও যেন এই কথা বলে পুরো থতমত খেয়ে গিয়েছে। এই দিদি, শোনো, আমি ইচ্ছে করে। কে শোনে কার কথা? তৃতিকা ফুপিয়ে কেঁদে ওঠে। তার কান্নায় আধির আরও বেশি হতভম্ব হয়ে যায়। কি করবে বুঝতে না পেরে সোজা তৃতিকাকে দুহাতে জড়িয়ে ধরে। তৃতিকা ক্ষিপ্ত হয়ে ছাড়া পাওয়ার জন্য জোরাজুরি করতে লাগলে আধির আরও শক্তভাবে তাকে আঁকড়ে ধরে গলায় ভাঁজে মুখ ডুবিয়ে দিয়ে বলে, বউ, বউ, সরি, প্লিজ মাফ করে দাও। এই বউ, আমি ইচ্ছে করে এটা বলিনি তো, মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। তৃতিকা কাঁদতে কাঁদতেই ফুপিয়ে আওড়ায়। ছেড়ে দিন আমায়। আপনার সংসার করব না আমি। আপনি সত্যি আর আমাকে পছন্দ করেন না। আমি এটা খুব ভালো করে বুঝে গিয়েছি। কে বলেছে আমি তোমাকে পছন্দ করি না? তুমি ছাড়া আমার আর কে বা আছে বলো? তুমি আমায় ছেড়ে চলে যেতে চাইছো, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকবো কি করে? আমি জানি আপনি আমাকে ছাড়াই ভালো থাকবেন। আরও সব আপনি মুখ ফুসকে নয়, জেনে বুঝেই বলেছেন। আমি কোনো বাচ্চা নই যে এতটুকু বুঝবো না। তো তুমি তো আমার বউ, পাকনি বউ, তুমি সব বোঝো তুমি, আর একটু বেশি আর কি। আধির এসব বলছে আর কখনো কখনো ঠোঁট চেপে হাসছে। অন্যদিকে তৃতিকা আবারও থমকায়। সে দেখে মুখ তুলে কিছু বলতে নেবে তার আগে আধির তার অধরখানা দখলে নিয়ে নেয়। তৃতিকা ছটপট করলেও আধির ছাড়তে নারাজ। পারলে তৃতিকাকে দু হাতে জড়িয়ে আগলে নিজের সাথে মিশিয়ে নেয়। প্রায় বেশ খানিকটা সময় অতিবাহিত হবার পরই আধির তার অধরখানা ছেড়ে দেয়। যতক্ষণ না সে বুঝতে পারে তৃতিকার ছটফটানি একদম কমে গিয়েছে, ততক্ষণ সে নিজের কার্যক্রম জারি রাখে। পরক্ষণে সব কিছুটা স্বাভাবিক হতেই সে নমনীয়তার স্বরে আওড়ায়, সরি, শেষবারের মতো মাফ করে দাও তেতোকা। তৃতিকা কোনো কথা না বলে আধিরের দিকে চেয়ে থাকে। চোখ মুখ ফুলে ফর্সা চেহারাও কেমন লাল হয়ে রয়েছে। তৃতিকার নিঃশব্দের মাঝেই আধির হেসে ফেলে। তার হাসিতে তৃতিকা নিজেও আর রেগে থাকতে পারে না। কিছুটা লজ্জা পাওয়ার ভঙ্গিতে আধিরের বুকে সজোরে কয়েকবার আঘাত করে আওড়ায়, আপনি ভালো হবেন কবে? সিরিয়াসলি তুমি জিজ্ঞাসা করছো আমি ভালো হব কবে? তুমি কি জানো না আমি আজও ফ্রেশ কন্ডিশনে আছি? তৃতিকা দাঁতে দাঁত চেপে আওড়ায়। বিয়ের 5 বছর পেরিয়ে গেছে, আর এখনও বলেন খারুসায়ান গিরগিটি কিনা আজও ফ্রেশ কন্ডিশনে আছে? তৃতিকার কথায় আধির না চাইতেও হেসে ওঠে। তার হাসিতে তৃতিকাও হাসে। পরক্ষণে আধির তার হাসি থামিয়ে বলল, যাও গিয়ে এখন মুখ ধুয়ে আসো, তারপর দ্রুত তৈরি হও, হাঁটতে যাব। তৃতিকা একদম স্বাভাবিক হয়ে আলমারি হতে নীল রঙের একটা শাড়ি বের করে। এটা আধিরের দেওয়া প্রথম সেই নীল শাড়িটা। একদম এক বিশেষ কারণে আজ তার এটাই পরতে ইচ্ছে হলো। অন্যদিকে আধির স্বাভাবিক একটা সাদা রঙের পাঞ্জাবি পরে সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। কিন্তু তৃতিকা এখনও রেডি না হওয়ায় সে বেশ হতাশ হলো। শাড়ি পরা শেষ, চুলে চিরুনি করছে। আধির দূর হতেই আলমারির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে বুকে হাত গুজে তৃতিকাকে দেখতে থাকে।
এই মুহূর্তে সাজগোজ নিয়ে কিছু বলা যাবে না। মেয়ে মানুষ কখন কোন কথায় রিয়াক্ট করে বসে কে জানে। যথারীতি আধির তার দিকে চেয়ে থাকতে থাকতেই তার মাঝে যেন হারিয়ে গেল। ঠোঁটের কোণায় অনিমেষেই ফুটে ওঠে প্রশান্তিময় মৃদু মুচকি হাসি। এই পাখরিটার সাথে দেখতে দেখতে কিনা 5টা বছর কেটে গেল, ভাবতেই অবাক লাগে তার। আধির আনমনে তৃতিকাকে দেখতে দেখতেই বলে, ভরা যৌবনে সাজাতে তোমাকে 16টি ফাগুন লেগে গেছে। তোমার অরূপ ধরে রাখতে পাগল হলো যে আয়না। তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাছের আয়না। তোমার ছলাক কলা দেখতে দেখতে ভাঙলো বুকের আয়না। অধীর বলার মাঝেই তিতি তার দিকে ফিরে তাকায়। প্রথমবার যেদিন এই আবৃত্তি করেছিল সেবার তার উত্তরটা দেওয়া হয়নি, আজও না হয় দেওয়াই যায়। তৃতিকা বিস্তৃত মুচকি হেসে পুনরায় আয়নায় তাকিয়ে তার প্রতিবিম্বে আধিরকে দেখে অপলক চেয়ে থাকে। আমি যেমন তোমারই ছিলাম তেমন তোমারই আছি। তুমি আয়নাকে প্রশ্ন করো, শুনে নাও কি বলে আয়না। তৃতিকার সাজগোজ শেষ, চুলগুলো খোপা করে আধিরের সামনে এসে দাঁড়িয়ে বলল, কেমন লাগছে? আধির মুগ্ধ চোখে তাকে পরখ করে বাউড়ায়। মারাত্মক সুন্দর। তৃতিকা না চাইতেও হেসে ফেলে। তার গ্যাজ দাঁতে স্নিগ্ধ হাসিতে আধির আবারও মুগ্ধ হয় এবং বিড়বিড় করে মনে মনে আওড়ায়, তুমি সর্বদা এই আমারই থেকো, এই তেতোকা। অন্যদিকে তৃতিকা ততক্ষণে ঘড়ি দেখে বলে ওঠে, প্রায় 9টা বেজে গেছে, চলুন চলুন, নয়তো অনেক দেরি হয়ে যাবে। দুজনে বাড়ির সামনে নির্জন রাস্তায় আনমনে হেঁটে চলেছে। আধিরের বাহুতে হাত পেঁচিয়ে তাতে মাথা ঠেকিয়েছে তৃতিকা। এভাবে নির্বিকারে হাঁটতে হাঁটতে ঘন্টা খানেক পেরিয়ে গিয়েছে। তারা পুরো জায়গাটা একবার ঘুরে পুনরায় বাড়ির কাছে এসে দাঁড়িয়েছে। তবে এখনই তারা বাড়ি যাবে না। আধির যেতে চাইলেও তৃতিকা কোনো এক বিশেষ কারণে জেদ ধরেই থাকতে চাইছে। আধিরও আর তাতে বাধা দিচ্ছে না। 12টা অবধি এখানে থাকতেও তেমন সমস্যা নেই। মেয়ে তার হাফসার কাছেই থাকে এই সময়টুকু। হাফসা বিভিন্ন গল্প শোনায় আর সে ওগুলো খুব মনোযোগ দিয়ে শোনে। তবে আজ 11টা বাজতে না বাজতেই আচমকা তাদের পেছন হতে জোর গলায় কেউ বলে উঠল, পাপ্পা, মাম্মি, আমাদের জন্য দাঁড়াও। আধির আর তৃতিকা স্বাভাবিক হয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখে আধিকা দৌড়ে ছুটে তাদের দিকে এগিয়ে আসছে, আর তার পেছন পেছন নির্বিকারে হেঁটে আসছে ইয়াস। আধিকা তাদের কাছে আসা মাত্রই আধির তাকে জাপটে জড়িয়ে ধরে কোলে তুলে নেয়। এখন তারা বাড়ি হতে বেশ কিছুটা দূরেই আছে। পুরো এরিয়ায় চৌধুরীদের আধিপত্য বিস্তার হওয়ায় জায়গাটা বেশ নিরাপদই বলা চলে। কিন্তু এত রাতে দুজনকে এখানে দেখে সে কিছুটা অবাকই হলো। আধির তার মেয়ের উদ্দেশ্যে বলল, ইনান, কি হয়েছে? এখনো ঘুমাওনি কেন? ঘুম আসছিল না পাপ্পা। আধিকা তার বাবার কাছে এলেই খুব আহ্লাদি হয়ে ওঠে। আধিরের মতে এটা সম্পূর্ণ তৃতিকার বৈশিষ্ট্য। আধির মৃদু মুচকি হাসে। অন্যদিকে তৃতিকা তার উদ্দেশ্যে বলল, তাই বলে ভাইয়াটাকেও ঘুম থেকে টেনে নিয়ে আসতে হবে? ছেলেটার চেহারা দেখে বোঝা যাচ্ছে ঘুমের ওর চোখ মুখ বুজে যাচ্ছে। এই বলতে না বলতেই ইয়াস কাছে আসতেই তৃতিকা তাকে আগলে জড়িয়ে ধরে বলল, তুমি তো আগেই ঘুমিয়ে যাও, ওর নিশ্চিত তোমায় ঘুমোতে না দিয়ে এখানে টেনে নিয়ে এসেছে, তাই না? ইয়াস শুষ্ক হেসে বলে, ইটস ওকে মামুনি, আমার অতটাও ঘুম পায়নি। তৃতিকা মুচকি হেসে ইয়াসের চুলগুলো হাত দিয়ে গুছিয়ে দিয়ে তার মাথায় আলতোভাবে চুমু খায়। অন্যদিকে তাদের দুজনকে তীক্ষ্ণ নজরে পরখ করে আধিকা তৃতিকার উদ্দেশ্যে বলল, মাম্মি, তুমি শুধু ইয়াস ভাইয়াকেই আদর করো, আমাকে একটু আদর করো না। আধিকার কথায় তৃতিকা ভ্রু উঁচিয়ে তার দিকে তাকিয়ে বলল, কি, আমি তোমায় আদর করি না? আধিকা মুখ ফিরে রুক্ষ স্বরে আওড়ায়। না। তৃতিকা তার ভাবভঙ্গিতে মৃদু হেসে বলে, ইয়াশ তো আমার সব কথা শোনে, তাই আমি ওকে আদর করি। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না, তাহলে তোমায় কেন আমি আদর করব? তৃতিকার কথাগুলো আধিকা প্রচণ্ড মনোযোগ দিয়ে শোনার পর তার দিকে ফিরে নির্বিকারে বলতে লাগলো, তো কি হয়েছে? তুমিও তো পাপার কোনো কথা শোনো না, কিন্তু পাপা তো তোমাকে ঠিকই অনেক আদর করে। তুমি কি ভেবেছ আমি কিছু জানি না? আধিকার এহেন কথায় তৃতিকা বিষম খেল। সে আধিরের দিকে তাকাতেই দেখে আধির তার দিকে পিটপিট নজরে চেয়ে রয়েছে।
ভাবভঙ্গি এমন যেন সে এসবের কিছুই জানে না। তার মতো অবলা আর এই পৃথিবীতে দুটো নেই। নিমিষে তৃতিকা দাঁতে দাঁত চেপে মনে মনে বিড়বিড়িয়ে আওড়ায়, বিচ্ছুর বাচ্চা বিচ্ছু। আধিকার ইয়াশ আগে আগে হেঁটে চলেছে এবং তাদের পেছন পেছন হেঁটে আসছে আধির আর কৃতিকা। চারজনে মিলে আরও অনেকটা সময় হেঁটেছে। এখন প্রায় নিশিরাত, তাই আর বেশিক্ষণ বাচ্চাদের নিয়ে বাইরে না থাকাই ভালো। চৌধুরী বাড়ির সীমানাটা দেখাই যাচ্ছে। ইয়াশের হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটছে আধিকা। কালো প্যান্ট হুডি পরা ইয়াশ শিরদাঁড়া সোজা করে নির্বিকারে তাকে সাথে নিয়ে এগোচ্ছে, অথচ আধিকা বারংবার তাকে একটার পর একটা প্রশ্নসহ নানান কথা বলছে। ইয়াশ এতে বিরক্তও নয়, তবে সে কিছু বলছেও না। অন্যদিকে পেছন হতে দুজনকে দেখে তৃতিকা আনমনেই মুচকি হাসে। ছেলে মেয়ে দুটো কত বড় হয়ে গিয়েছে, জীবনটা হুট করে কত পরিবর্তন হয়ে গেল। মাশাল্লাহ, দেখতে দেখতে বাচ্চা দুটো কত বড় হয়ে গেল, তাই না? তৃতিকার অভিব্যক্তিতে আধের সম্মুখে দুজনকে পরখ করে বলল, খালি তুমি বড় হলে না। নিমিষে তৃতিকা চোখ ছোট ছোট করে আধিরের দিকে তাকায়। তৃতিকার কোনো ইচ্ছে নেই এই মুহূর্তে কোনো তর্ক বিতর্ক করার। এদিকে আধির আবারও বলল, পড়াশোনাটা কি একদম ছেড়েই দিলে? তবে কাজটা কিন্তু একদম পছন্দ হয়নি আমার। তো আর পড়াশোনা করে করবই বাকি, এখন সংসার হয়েছে, অন্তত এই একটাতেই মনোযোগ দিই। এসব কথাবার্তা আমার কাছে বরাবরই অপছন্দনীয়। আর তার চেয়েও বড় বিষয়, তুমি কিন্তু এই শহরে এসেছিলে শুধুমাত্র পড়াশোনা করতে। তাহলে হুট করে তোমার এমন কি হলো যে সোজা পড়াশোনা থেকে মন উঠে গেল? এই পর্যায়ে তৃতিকা হেসে ফেলল এবং নির্বিকারে আধিরের দিকে চেয়ে আওড়ায়, পড়াশোনাটা তো ছিল অজুহাত। আমি শহরে এসেছিলাম আপনার ঘাড়ে টপকানোর জন্য, নয়তো এত বছর পর আপনার সন্ধানই বা আমি কি করে পেলাম বলুন তো? সবই খোদার ইচ্ছে, আমার কি দোষ বলুন তো? আধির তৃতিকার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে আওড়ায়, ভীষণ ফাঁকিবাজ হয়েছ। না জানি আমার মেয়েটারও কি হবে। চিন্তা করবেন না, আপনার মেয়ে আপনার মতোই। ভবিষ্যতে এদিক সেদিক হলে তখন সব দোষও আপনার, আমার কোনো দোষ নেই। আধির তৃতিকা মাথায় আলতোভাবে টোকা দিয়ে হেসে আওড়ায়। পাখনি। পুনরায় দুজনের মাঝে ক্ষণিকের জন্য নীরবতা জমে। আধির দূর হতে ইয়াশ আর আধিকার দিকে তাকিয়ে থাকে, নিজেদের ছোট্ট অস্তিত্বটাকে মুগ্ধতার সহিত পরখ করে। অতঃপর তৃতিকার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তৃতি, তোমাকে একটা কথা আমার এখনো অবধি বলা হয়নি। তৃতিকা কিঞ্চিত কপাল কুঁচকে তার উদ্দেশ্যে বলল, কি কথা? আধির আশেপাশে তাকানোর প্রয়োজন মনে করে না। সে সরাসরি তৃতিকার চোখে চোখ রেখে নিষ্পৃহে হেসে আওড়ায়, ভালোবাসি তেতোকা, আমি ভালোবাসি তোমায়। আমার শূন্য জীবনকে পূর্ণ করে তোলার তেতোকে এই খরুশটা অনেক অনেক ভালোবাসে। আধিরের অভিব্যক্তিতে তৃতিকা ক্ষণিকের জন্য থমকায়। এটা ঠিক যে এখন অবধি তাদের বিশেষভাবে কখনো একে অপরকে ভালোবাসার কথা বলা হয়নি, কারণ তাদের ভালোবাসার প্রকাশ একটি শব্দে নয়, বরং তাদের প্রতিটি পদক্ষেপে প্রকাশ পেয়েছে। তৃতিকার চোখের কোণায় কিঞ্চিত অশ্রুজল চিকচিক করে ওঠে। নিজের জীবনটাকে তার সর্বদিক হতে পরিপূর্ণ লাগছে। আচমকায় সে আধিরকে জাপটে শক্তভাবে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে কিছুটা ভেজা স্বরে আওড়ায়, আমিও আপনাকে ভালোবাসি মিস্টার খারুশ। আপনার এই তেতোকা জীবনের সবটুকু দিয়ে শুধু আপনাকেই ভালোবেসে যাবে। পরক্ষণেই আবার সে মুখ তুলে তাকায় এবং আধিরকে ছেড়ে দিয়ে তার ঘাড়ের দুপাশে হাত রেখে জড়িয়ে পা দুটো কিঞ্চিত উঁচু করে আধিরের কপালে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে দেয়। আধির এতে কিঞ্চিত চমকালেও তৃতিকা বিস্তৃত হেসে বলে ওঠে, শুভ জন্মদিন মিস্টার খারুশ রায়ান গিরগিটি। তৃতিকার এহেন কথায় আধির কপাল কুঁচকে ফেলে এবং কিছুটা অবাক স্বরে বলল, জন্মদিন মানে? তৃতিকা আধিরের ঘড়ির দিকে একবার নজর বুলিয়ে পুনরায় আধির দিকে তাকিয়ে আওড়ায়, 12টা বেজে গিয়েছে। আজ 9 অক্টোবর, মিসেস তেতোকার মিস্টার খারুশের আজ জন্মদিন। এই বলে সে পুনরায় হেসে ফেলে। অন্যদিকে আধিরও বিস্তৃত মুচকি হেসে আওড়ায়, আমাকে ছেড়ে চলে যেতে চাও? আবার এইসব মনে রাখো? পাখনি একটা। চিন্তা নেই, যতই মুখে বলি না কেন আমি আপনার পিছু কোনোদিনই ছাড়ব না। দেখবেন চরকির মতো ঘুরতে ঘুরতে আবার আপনার কাছেই চলে এসেছি। এই বলে সে পুনরায় আধিরের বুকে মুখ গুজে নেয় এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরে আওড়ায়,
এবার অন্তত একটু বুড়ো হন মিস্টার খারুশ, নয়তো আপনার মতো ইন্টারন্যাশনাল আইটেমটাকে পেয়েও যে আমার জীবনটা ঝালাঝালা হয়ে যাচ্ছে। এখনও কেন এত সুন্দর থাকতে হবে আপনাকে? রাস্তায় চলতে ফিরতে হাঁটুর বয়সী মেয়েদের আপনার প্রতি ছোট করতে দেখে তো আমার শরীরটা পুরো জ্বলে যায়। কৃতিকার এহেন কথায় আধির আনমনেই হেসে ফেলে। প্রশান্তিতে দীর্ঘশ্বাস টেনে কৃতিকাকে আরও দৃঢ় বন্ধনে জড়িয়ে ধরে আওড়ায়। অতৃপ্ত চাহনা আজ আর তৃষিত নয়। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটির দৃষ্টিতে তুমি আর আমি পূর্ণতার আলাপে বদ্ধ। আধিরের অভিব্যক্তিতে কৃতিকা মুখ তুলে তাকায়। দূরে হেঁটে চলা আধিকাকে এক পলক দেখে নিয়ে পুনরায় আধিরের চোখে চোখ মিলিয়ে তাকায় এবং বিস্তৃত হেসে আধিরের কথার তালে কিছুটা পুনরাবৃত্তি করে আবারও বলতে লাগলো, আমাদের অতৃপ্ত চাহনা আজ আর তৃষিত নয়। সমস্ত অপেক্ষা, সমস্ত নীরব আকাঙ্ক্ষা এখন স্পর্শের আদলে পরিপূর্ণ হয়ে উঠেছে। আপনি পাশে আছেন, আমাদের অস্তিত্ব সাথে রয়েছে। আর আমি জানি আর কোনো শব্দ বাকি নেই যা বলার প্রয়োজন। আমাদের প্রেমের অন্ত নেই, এটি অবিচ্ছেদ্য, পরিপূর্ণ ও চিরন্তর। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ, আপনাদের জন্য আরও ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি। আপনার ছোট্ট ক্লিকে আমাদের পথ চলা বড় হয়। আপনাদের পাশে পেলে আমরা পারবো আরও অনেক কিছু। তাই দেরি না করে এখনই এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে।